আর কিছুটা সময়ের পরই রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ইংরেজি পরীক্ষা, এবং সেই ইংরেজি পরীক্ষার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকের এই ভিডিওতে আমি সাজেশন হিসাবে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তবে হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা সকলেই জানো যে ইংরেজির ক্ষেত্রে তোমার আনসিন এবং গ্রামারের কিন্তু কোনো রকম সাজেশন হয় না। এই আনসিন এবং গ্রামার তুমি কতখানি প্র্যাকটিস করছো তার উপর নির্ভর করছে তুমি কতখানি নম্বর সেখান থেকে তুলে আনতে পারবে। তো এখন রইল বাকি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার ইংরেজি বইয়ের টেক্সটে যে বিষয়গুলি রয়েছে, গল্প বা নাটক বা কবিতা, সেখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদেরকে করতেই হবে, সেই প্রশ্নগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ বলবো, যেগুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট, ইংলিশ টু ইংলিশ বলবো, এবং কিছু আমি শেষে বলবো যেগুলো বাংলায় তোমাদের বলে দেবো কোন কোন জায়গা থেকে তোমাদেরকে পড়তে হবে। তো চলো এবার আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করি। প্রথমেই তোমাদের পোস্ট রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এখান থেকে তোমাদের জন্য আমি 7টা এমসিকিউ রাখছি, আমি আরো দেবো, শুধু যে মাত্র 7টা সেখান থেকে কমন পাবে এমন কিন্তু নয়, আমি আরো দেবো। তো প্রথমে 7টা এমসিকিউ কি কি করবে একটু দেখে নাও। প্রথম, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ রিটেন বাই, উত্তরটা হবে রাস্কিন বন্ড। 2 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর ফেল্ট সরি ফর, উত্তরটা হবে দ্য লোনলি প্ল্যাটফর্ম। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য ন্যারেটর মিট দ্য গার্ল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে অ্যাট দেউলি স্টেশন। 4 নম্বর প্রশ্ন, দ্য গার্ল অ্যাট দেউলি ওয়াজ সেলিং, উত্তর হবে বাস্কেটস। 5 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু, উত্তর হবে টক টু হার বাট ফেল্ট শাই। 6 নম্বর প্রশ্ন, হোয়াট কিপস দ্য ন্যারেটর ফ্রম ফরগেটিং দ্য গার্ল, অ্যান্সারটা হবে হিজ ড্রিমস অ্যান্ড হোপস। 7 নম্বর প্রশ্ন, দ্য স্টোরি মেনলি ডিলস উইথ, উত্তরটা হবে ব্রিফ এনকাউন্টার্স অ্যান্ড আনফুলফিলড লঙ্গিং। তোমাদের প্রত্যেকে বলবো ধৈর্য ধরে তুমি এই ভিডিওটা একবার দেখো, দেখার পর তুমি কালকে এক্সামটা দিয়ে এসো, তারপর তুমি এই ভিডিওর নিচেই তুমি কমেন্ট করে বলবে যে তোমার কতখানি কমন এসেছে। এই 7টি প্রশ্ন প্রথমত তুমি করবে এই অধ্যায় থেকে। আচ্ছা, স্ট্রং রুটস, এই অটোবায়োগ্রাফি থেকে তুমি কি কি প্রশ্ন করবে, এখান থেকেও আমি তোমাদের জন্য 7টা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে? তারপর তো আমি বলবোই। প্রথম, স্ট্রং রুটস ইজ রিটেন বাই বা এপিজে আব্দুল কালাম, অবশ্যই এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ নামটা মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, উত্তর হবে জয়নুল আবেদিন আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, কালামস বার্থ প্লেস ওয়াজ, উত্তর হবে রামেশ্বরম। তার পরবর্তী প্রশ্ন, কালামস ফাদার ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ, অ্যান্সারটা হবে দ্য প্রিস্ট অফ শিভা টেম্পল। পরবর্তী প্রশ্ন, কালামস হাউস ওয়াজ মেড অফ, উত্তর হবে ব্রিক অ্যান্ড লাইমস্টোন। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, তোমাদের এখানে 6 নম্বর প্রশ্ন করছে, হোয়াট লেসন ডিড কালাম লার্ন ফ্রম হিজ ফাদার, অ্যান্সারটা হবে ফান্ডামেন্টাল ট্রুথ। আচ্ছা, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, উত্তরটা হবে অ্যাট ডন, অর্থাৎ ভোরবেলা। এই গেল তোমাদের স্ট্রং রুটস থেকে প্রশ্ন। এবার হচ্ছে তোমাদের দ্য বেট থেকে 6, দ্য বেট থেকে তোমরা যে যে প্রশ্নগুলি করবে। প্রথম, হু রোড দ্য বেট, অ্যান্সারটা হবে অ্যান্টন চেকভ। 2 নম্বর করবে, দ্য বেট ওয়াজ মেড বিটুইন, অ্যান্সারটা হবে এ ব্যাংকার অ্যান্ড আ লয়ার। 3 নম্বর প্রশ্ন করবে, দ্য বেট ওয়াজ অ্যাবাউট, অ্যান্সারটা হবে ডেথ পেনাল্টি ভার্সেস লাইফ ইমপ্রাইজমেন্ট। এই যে প্রশ্নগুলো বলছি এগুলো থেকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর তুমি 4 নম্বর যে প্রশ্নটা করবে দ্য বেট থেকে, দ্য লয়ার এগ্রিড টু স্পেন্ড, উত্তর হবে অ্যান্সারটা হবে 15 ইয়ার্স ইন কনফাইনমেন্ট। 5 নম্বর প্রশ্ন করবে, অ্যাট দ্য এন্ড দ্য লয়ার, অ্যান্সারটা হবে রিনাউন্সড দ্য মানি। 6 নম্বর করবে, দ্য স্টোরি হাইলাইটস, ভীষণ গুরুত্বপূর্ণ, দ্য স্টোরি হাইলাইটস, অ্যান্সারটা হবে দ্য ভ্যালু অফ উইজডম অ্যান্ড নলেজ ওভার ম্যাটারিয়ালিজম। এইবার হচ্ছে তোমাদের পোয়েট্রি থেকে, যেখানে তোমাদের 14 নম্বর কিন্তু আসবে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে ইউলিসিস থেকে 7টি এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। কি কি? প্রথম, ইউলিসিস ইজ রিটেন বাই, উত্তর হবে আলফ্রেড লর্ড টেনিসন। 2 নম্বর করবে, দ্য পোয়েম ইজ এ, অ্যান্সারটা হবে ড্রামাটিক মনোলগ। 3 নম্বর প্রশ্ন, ইউলিসিস ডিসলাইক, অ্যান্সারটা হবে আইডলেনেস অ্যান্ড ডোমেস্টিক লাইফ। তার পরবর্তী প্রশ্ন, ইউলিসিস শন ইজ, উত্তর হবে টেলামাকাস।
পরবর্তী প্রশ্ন, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে স্পিরিট অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড কোয়েস্ট ফর নলেজ। পরবর্তী প্রশ্ন, ইউলিসিস উইজেস টু সেল, ভালো করে প্রশ্নগুলো শোনো। ইউলিসিস উইজেস টু সেল, উত্তরটা হবে বিয়ন্ড দ্য সানসেট। হুইচ কোয়ালিটি, নেক্সট প্রশ্ন, হুইচ কোয়ালিটি অফ ইউলিসিস ইজ মোস্ট হাইলাইট, অ্যান্সারটা হবে আইডোমিটারাল স্পিরিট অ্যান্ড কারেজ। নেক্সট হচ্ছে কবিতা, তোমাদের পোয়েম রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি। এখান থেকেও তোমাদের জন্য আমি 7টি এমসিকিউ রাখছি। প্রথম, আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ কম্পোজড বাই, অ্যান্সারটা হবে তরু দত্ত, তরু দত্ত। পরবর্তী প্রশ্ন, দ্য ট্রি ইজ দ্য পোয়েম ইজ কম্পেয়ার্ড টু এ, উত্তর হবে জায়ান্ট উইথ রাগড ট্রাঙ্ক। প্রশ্নগুলো ভালো করে, আমি কিন্তু বলছি বারবার, একটু ভরসা করে, একটু বিশ্বাস করে প্রত্যেকটা প্রশ্ন তুমি করে যাও। তুমি কালকে যদি কমন না পাও কিছু প্রশ্ন, অবশ্যই আমাকে তুমি কমেন্টে এসে তুমি জানাতে পারো। The creeper around the tree is likened to, অ্যান্সারটা হবে a snake. The poet remembers her, উত্তরটা হবে childhood. The poet wishes the tree to be, অ্যান্সারটা হবে immortalized through verse. এরপর হচ্ছে the setting of the poem is, অ্যান্সারটা হবে ইন্ডিয়া। The main theme of the poem, এটা কিন্তু প্রত্যেকটা পোয়েমের জন্য করতে হবে। অ্যান্সারটা হবে চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড ইমর্টাল অফ লাভ থ্রু পোয়েট্রি। এবার রয়েছে তোমাদের ড্রামা। ড্রামা থেকে তোমাদের আমি 6টা প্রশ্ন রাখবো। ড্রামাটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। এই অংশটা কিন্তু অনেক বড়, অর্থাৎ নাটকটা কিন্তু অনেক বড়। কি কি করবে? প্রথম যেটা করবে, রাইডার্স টু দ্য সি ইজ রিটেন বাই, অ্যান্সারটা হবে জে.এম. সায়েন। দ্য প্লে ইজ সেট ইন, অ্যান্সারটা হবে দ্য আয়রন আইল্যান্ড, আয়ারল্যান্ড। Maria is a widow and mother. The conflict in the play is between, answer টা হবে the man and she. Nature থাকতে পারে। How many sons of Maria are lost of the sea? Answer হবে 6. The play symbolizes, answer হবে man's helplessness against nature. এই কটা প্রশ্ন আমি তোমাদের জন্য দিলাম। এইবার আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য বানিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য বানিয়েছি, চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সেই প্রশ্নগুলি বলছি, তোমরা কিন্তু পড়ে যাও। প্রথম হচ্ছে তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই জায়গা থেকে, এই গল্প থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি একেবারে শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। যারা প্রিপারেশন নিয়েছো, এতদিন ধরে পড়েছো, তারাও পড়ে যাও। যারা একেবারেই কিছু করনি, তারাও শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি কিন্তু পড়ে যেতে পারো। প্রথম আমি বলছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, ঠিক আছে? সেখান থেকে ন্যারেটরের গ্র্যান্ডফাদার, ন্যারেটর এবং তার গ্র্যান্ডমাদার কোথায় বাস করতো, সেই প্রশ্নটা করবে। কখন ন্যারেটর সেই সময় কাটাতে সেখানে যেত গ্র্যান্ডমাদার কাছে, সেটা করবে। কোথায় মেয়েটির সাথে সেই ন্যারেটরের দেখা হয়েছিল, সেটি করবে। সেই যে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল, সেই মেয়েটি এবং যে স্টেশনটা ছিল, এই দুটিরই বর্ণনা কিন্তু খুব ভালো করে করবে। মেয়েটি কি পড়েছিল, পায়ে তার কি ছিল নাকি ছিল না, সালোয়ার ছিল, এই জিনিসগুলো পড়ে যাবে। আর স্টেশনটা বর্ণনা, কখন ট্রেন থামতো, কত মিনিট ট্রেন থামতো, হ্যাঁ, ওই জায়গায় আশেপাশে কিছু ছিল কি ছিল না, কারা কারা ছিল, এই যে স্টেশনের যে বর্ণনাটা, সেটা কিন্তু করে যাবে, শর্ট প্রসেস হিসেবে আসতে পারে। ন্যারেটরের বয়স কত ছিল, এটা অবশ্যই করবে। এবং ন্যারেটরের যখন সেকেন্ড টাইম মেয়েটিকে আর দেখতে পেল না, তখন তার ফিলিংসটা কেমন ছিল, ঠিক আছে? এবং ওই স্টেশনের মধ্যে যে টি স্টলটা ছিল, তার যে অনার ছিল, তার একটুখানি বর্ণনা করে রাখবে। এই জায়গা থেকে তুমি যদি একটা প্রশ্ন করে রাখো, তোমার কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি। চূড়ান্ত ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। নেক্সট আমরা বলবো দ্য স্ট্রং রুটস, যেটা অটোবায়োগ্রাফি। এবং তোমাদের আমি বলে রাখি, প্রত্যেকটা গল্প হোক, কবিতা হোক বা নাটক হোক, কবির নাম বা লেখকের নাম কিন্তু অবশ্যই করে যাবে। স্ট্রং রুটস থেকে তোমরা যেটা করবে, প্রথমেই বলবো, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের পুরো নামটা করবে, ঠিক আছে? তার বাবার নাম কি ছিল, তার মায়ের নাম কি ছিল, এপিজে আব্দুল কালামের সম্পূর্ণ নাম কি ছিল, ঠিক আছে? এটা একটা কি, মানে এটা একটা গল্প নাকি কবিতা নাকি অটোবায়োগ্রাফি নাকি বায়োগ্রাফি, এই হিসাবে কিন্তু অপশন দিতে পারে। সেক্ষেত্রে তোমার এটা হবে একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, তারপর আইডিয়াল হেলমেটটা কে ছিল, কে কার ছিল, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, তারপর এপিজে আব্দুল কালামের যে চাইল্ডহুড, সেটা কেমন ছিল, সেটা মুখস্থ করবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, তোমাদের এই লাইন থেকে কিন্তু প্রশ্ন দিতেই পারে, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে। সুতরাং তোমাদের যদি কোনো রেফারেন্স বই থেকে থাকে, তোমরা এই লাইনটা ধরে যে সমস্ত প্রশ্নগুলি আছে প্রত্যেকটা করে যাবে।
আচ্ছা, শিভা টেম্পল যেটি ছিল তার সম্পর্কে দু একটা প্রশ্ন করে রাখবে, সেখানকার প্রিস্ট কে ছিল। হ্যাঁ, তারপর এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে সেটা কত মিনিটের রাস্তা ছিল, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে রাখবে। তারপর এপিজে আব্দুল কালামের বাবা তাকে কোথায় নিয়ে যেতেন প্রার্থনার জন্য, ঠিক আছে, তারা যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা কিসের তৈরি ছিল বা কেমন ছিল এবং সেটি কবে তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা তোমাদের ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়, অর্থাৎ তোমাকে এটা লিখতে হবে 1850 সাল, ঠিক আছে, যদি সাল হিসাবে দেয় তাহলে তুমি লিখবে 1850। তার বাবার যে ডেইলি রুটিনটা ছিল সেই রুটিনটাও কিন্তু একটু দেখে রাখবে। আচ্ছা, এবার আসবো আমরা দ্য বেড থেকে তোমরা যেগুলি করবে সেটা হচ্ছে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে দ্য বেড, এটি কার লেখা, ঠিক আছে, লেখকটার নাম অবশ্যই মনে রাখবে। এছাড়া এই যে বেডটি হয়েছে সেটা কার কার মধ্যে হয়েছিল, কবে হয়েছিল, শেষে কি হলো, এটা কত দিনের জন্য হয়েছিল সেটা মুখস্থ করবে। ইনিশিয়াল যে বেড হয়েছিল সেটা কত দিনের জন্য হয়েছিল, 5 বছরের জন্য হয়েছিল, সেটা মুখস্থ করবে। এই যে দ্বন্দ্বটা হয়েছিল দুজনের মধ্যে সেটা কিসের উপর ভিত্তি করে বা কি নিয়ে সেই দ্বন্দ্বটা হয়েছিল সেটা মুখস্থ করবে, ঠিক আছে। আচ্ছা, কোন ইয়ারে যখন সে ঘরের মধ্যে বন্দি ছিল, মানে ঘরের মধ্যে ছিল, কাটাতে তাকে হয়েছিল একটা রুমের মধ্যে, তখন কোন বছরে কি কি হয়েছিল সেটা কিন্তু খুব ভালো করে করে যাবে, ঠিক আছে। রুম থেকে একটা শব্দ শোনা যাচ্ছিল, সেটা কিসের শব্দ বা কি শোনা যাচ্ছিল সেটা কিন্তু আসতে পারে। লাস্টের যে চিঠিটা ছিল সেই চিঠির ওপর ভিত্তি করে, লাস্টে একটা চিঠি দেওয়া হয়েছিল লাস্টের টেবিলের ওপর, সেই চিঠিটার উপর ভিত্তি করে যাবতীয় যতগুলো প্রশ্ন আছে তুমি কিন্তু করে যাবে। তোমার যদি গৃহ শিক্ষক সেখান থেকে কোন রকম প্রশ্ন লিখিয়েছেন তুমি সেই প্রশ্নগুলো কিন্তু করে যাবে এই চিঠির উপর ভিত্তি করে, চিঠিটার উপর, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসবো আমরা কবিতার দিকে। কবিতার প্রথমেই আছে আওয়ার ক্যাজুয়াল নাইট, ভীষণ সুন্দর একটা কবিতা। এই কবিতাগুলোর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে তোমরা কবিতার প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বারবার রিডিং করে যাবে, কারণ এই লাইনগুলো থেকে তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। এবং প্রত্যেকটা কবিতা হোক বা তোমাদের গল্প হোক বা অটোবায়োগ্রাফি হোক, নাটক হোক, প্রত্যেকটা লেখকের নাম কিন্তু অবশ্যই করে যাবে। প্রথমেই এই কবিতা থেকে তুমি যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে এই কবিতার লাইন সংখ্যা কোনটি, কতগুলি, এই কবিতার থিম কি। আমি এখানে যে দুটো কবিতা ছিল সে দুটো কবিতারই আমি কিন্তু থিম বলে দিলাম প্রথমে, থিমটা কি। আচ্ছা, কবি যখন গাছটিকে দেখতেন জানলার ধার থেকে তখন তিনি আর কি দেখতেন, তিনি কি ভেবেছিলেন। আচ্ছা, ওই গাছের মধ্যে কোন কোন অ্যানিমেল গুলো থাকতো, ঠিক আছে, কার কার সঙ্গে গাছটিকে কম্পেয়ার করা হয়েছিল, তার যে মেমোরি লেখকের সেটা হ্যাপি কেন। এবং এই কবিতা থেকে তুমি কিছু ওয়ার্ড নোট করে যাবে, কারণ তুমি প্রশ্নগুলো ভালোভাবে পড়ে গেলেও তোমাকে যদি ওয়ার্ড নোট দিয়ে দেওয়া হয়, তুমি যদি না পড়ে থাকো তাহলে তুমি কিন্তু সেটা সঠিক মিনিং বের করতে পারবে না। সুতরাং যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে প্রত্যেকটা আনকমন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ড নোট তুমি করে যাবে, মুখস্থ করে যাবে, ভালো করে যাবে। শুধুমাত্র পড়ে গেলেই হবে না, তোমাকে ভালো করে যেতে হবে, কারণ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এইগুলো। এবার নেক্সট তোমাদের যে পোয়েম সেটা হচ্ছে ইউলিসিয়াস থেকে যে কবিতাটি রয়েছে সেই কবিতার প্রথমেই তোমরা কবির নাম, আমি বললাম কবির নাম, এবং প্রত্যেকটা লাইন ভালো করে পুঙ্খানুপুঙ্খিভাবে করবে, যেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর তোমাদের সেখানে দেখে মনে থাকে যে এই অ্যান্সারটা হতে পারে, ঠিক আছে, ইউলিসিয়াস থেকে। এবং আর কি, এখানে তোমাদের ওয়ার্ড নোট কিন্তু আগের কবিতার মতো এখান থেকেও তোমাদেরকে করতে হবে। প্রথমেই তোমরা যে প্রশ্নটি করবে ইউলিসিসের যে ফিলিংসটা কেমন ছিল, তার যে ছেলের নাম কি ছিল, তার ওয়াইফের নাম কি ছিল, এই দুটো খুব ভালো করে করবে। হার্ডেসকে কেমন দেখতে ছিল এটা করবে খুব ভালো করে। ইউলিসিয়াস যে তার সঙ্গীতের উদ্দেশ্যে কি বলেছিলেন, তিনি কোথায় পৌঁছতে চেয়েছিলেন এবং সেখানে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, একেলেস কে ছিলেন, এটা খুব ভালো করে পড়বে। এবং এই কবিতার একেবারেই শেষে যে লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাবে, এবং সেই লাইনটার উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করে যাবে। এবার একেবারে শেষে রইল তোমাদের নাটক রাইডার্স টু দ্য সি। এই নাটকটা কিন্তু অনেক বড়, এইবারে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, কিন্তু পরের বারে নাটকটা থেকে বড় বড় প্রশ্ন আসবে, সুতরাং তোমাকে কিন্তু নাটকটা খুব ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন খুব ভালো করে আগে থেকেই পড়ে রাখতে হবে। শেষ মুহূর্তে সাজেশনের উপর ভরসা করলে কিন্তু নাটক থেকে তুমি নাম্বার তুলতে পারবে না, এটা কিন্তু বলে রাখলাম। তা নাটক থেকে তোমাকে কি কি করতে হবে, হ্যাঁ নাটক থেকে দেখো আমি বলি, এত বড় একটা নাটক থেকে সাজেশন কিছু কয়েকটা বাছাই করা প্রশ্ন থেকে যে আমি বলে দেবো আসবে এটা কিন্তু হতে পারে না। তো তোমাকে নাটকটা থেকে যদি কমন পেতে হয়, আমি একেবারেই গ্যারান্টি দিয়ে বলবো না যে কমন আসবে, তবে হ্যাঁ কিছু কিছু জায়গা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো রয়েছে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দিতে পারি। কি কি, প্রথমে কে লিখেছে সেটা তুমি করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা করবে যে এই নাটকের ক্যারেক্টার যেগুলো রয়েছে কটি রয়েছে এবং কি কি নাম সেই ক্যারেক্টার গুলো, এটা মুখস্থ করবে। প্রোটাগনিস্ট কে,
ছোট সন্তান কে ছিল? নোরা যে প্যাকেটটি এনেছিল সেই প্যাকেটটির মধ্যে কি কি ছিল? চারটি ছেলে কে কোথায় মারা গেছে এবং কিভাবে মারা গেছে এটা ভালো করে পড়বে। নোরা কে বা নোরা কেমন? মারিয়ার ফিলিংস কেমন ছিল? মারিয়া কে ছিল? ক্যাথলিন কি পড়েছিল এবং ক্যাথলিন কে ছিল? যে বান্ডিলটা দিয়েছিল সেই বান্ডিলটা কিসের কিসের ছিল? ওই কিচেন রুমে কি কি ছিল? এবং নাটকের একেবারেই শেষে মারিয়া কি একসেপ্ট করে নিয়েছিল? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু করবে। আর একটা প্রশ্ন করবে, কোন দিন ফ্যালিক ওয়াটার কালেক্ট করেছিল সে? এই কটা প্রশ্ন আপাতত তুমি করে যাও। ঠিক আছে, এছাড়াও তোমাদের আরো রেফারেন্স বুক তোমাদের রয়েছে, সেখান থেকেও কিছু প্রশ্ন তোমরা এই নাটক থেকে কালেক্ট করে নিতে পারবে। কিন্তু আপাতত আমি যে প্রশ্নগুলো বললাম এখান থেকে এগুলো পড়ে যাও। তুমি যদি কিছুই না পড়ে থাকো, একেবারেই শেষ মুহূর্তে এসে তুমি এই কটা পড়ে গেলে আমার মনে হয় কিছু কমন পেয়ে যাবে। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও সাজেশন। এবার তোমাদের আমি কিছু কথা বলি। আমি কখনোই বলবো না যে আমি যে প্রশ্নগুলো দিলাম এই কটা প্রশ্ন থেকে হুবহু একেবারে 100% তোমাদের কালকে পরীক্ষায় কমন চলে আসবে, এটা কিন্তু কখনোই বলবো না। আবার আমি এটাও বলবো না যে একেবারেই সাজেশন থেকে আসবে না, এটা বলবো না। তুমি তোমার প্রস্তুতি যেমন ভাবে নিয়েছিলে এতদিন তেমন ভাবেই নিয়ে যাও। হ্যাঁ, তবে পরীক্ষার শেষ মুহূর্তে আগে তুমি এই ভিডিওটা দেখে যে যে প্রশ্নগুলি আমি বললাম সেই প্রশ্নগুলি একবার দেখে নাও তুমি পারছো কিনা, অথবা যদি না দেখে থাকো তুমি সেই প্রশ্নগুলি একবার চোখ বুলিয়ে যাও, একবার ভালো করে পড়ে যাও, ওয়ার্ড নোটগুলি একটু ভালো করে পড়ে যাও। তুমি দেখবে কাল পরীক্ষা হলে তুমি কিন্তু অনেকখানি প্রশ্ন তুমি অ্যাটেম্প করে আসতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আজকের ভিডিও তবে এ পর্যন্ত।